৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু। জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার শ্রদ্ধা। স্বাধীনতার ৪৩ বছরে বাংলাদেশ এগিয়েছে কাঙ্ক্ষিত লক্ষ্যেই, তবে রাজনৈতিক স্থিতিশীলতার অভাব অগ্রযাত্রার অন্তরায়, মন্তব্য বিশিষ্টজনদের। এবার অবরোধে চট্টগ্রামের হাটহাজারীতে পিকেটারদের ছোড়া ককটেলে আহত হওয়ার ১৬ দিন পর মারা গেলেন এক সিএনজি চালক। এবং জামাত শিবিরের হাতে নৃশংসভাবে ৫ জনের নিহতের পর আতঙ্কের জনপদ এখন নীলফামারী, ভয়ে জনমানব শূন্য হয়ে পড়েছে কয়েকটি গ্রাম। সময় সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি মনিরুল ইসলাম। শুরুতে বিজয় দিবস উদযাপনের খবর। আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। পূর্ণ হল বিজয়ের ৪২ বছর। ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয়েছে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা। রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় প্যারেড স্কয়ারে ভোর ৬টা ৩৭ মিনিটে এই তোপধ্বনির মধ্য দিয়ে মহান বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়। সাভার সেনানিবাস থেকে আসা সেনাবাহিনীর আর্টিলারি ডিভিশনের একটি টিম এই তোপধ্বনি পরিচালনা করে। এছাড়া বিজয়ের ৪৩ বছরের পদার্পণ উপলক্ষে সশস্ত্র বাহিনী সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। এদিকে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে ৭১ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভোর ৬:৩০টার দিকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এ সময় ৩ বাহিনীর একটি সশস্ত্র দল সালাম প্রদর্শন করে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানানোর পর জাতীয় সংসদের স্পিকারের পক্ষে ডেপুটি স্পিকার শ্রদ্ধা নিবেদন করেন। পরে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দলের নেতারা ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর বিদেশি কূটনীতিকদের শ্রদ্ধা জানানো শেষে সর্বস্তরের মানুষের জন্য খুলে দেওয়া হয় জাতীয় স্মৃতিসৌধ। এরপরে ফুলে ফুলে ছেয়ে যায় স্মৃতিসৌধের বেদি। এরপরে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমে প্রধানমন্ত্রী এবং পরে দলের সভাপতি হিসেবে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এ সময় দলের নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন। পরে গণভবনে স্বাধীনতার ৪৩ বছরে পদার্পণ উপলক্ষে স্মারক ডাক টিকিট উন্মোচন করেন প্রধানমন্ত্রী। এদিকে সকাল ৮টার পর বিরোধী দলীয় নেতা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সকাল ৮:১০টার দিকে জাতীয় স্মৃতিসৌধে যান বেগম জিয়া। এরপর দলীয় নেতাদের সঙ্গে নিয়ে শহীদ বেদিতে ফুল দেন তিনি। এ সময় তার সঙ্গে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন সহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদনের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, গণতন্ত্র উদ্ধারে জনগণকে সঙ্গে নিয়ে বিরোধী দল সংগ্রাম চালিয়ে যাবে। গণতন্ত্রকে রক্ষা করবার যে আন্দোলন চলছে, সেই আন্দোলনে অবশ্যই বাংলাদেশের জনগণ বিজয়ী হবে। দেশনেত্রী বেগম খালেদার নেতৃত্বে আজকে সমগ্র বাংলাদেশের মানুষ তাদের ভোটের অধিকার এবং গণতান্ত্রিক অধিকার রক্ষা করবার জন্য লড়াই করছে। এই লড়াইয়ে অবশ্যই জনগণের বিজয় হবে। এদিকে বিজয় দিবসের প্রথম প্রহরেই দেশের বিভিন্ন স্থানে মুক্তিযুদ্ধে শহীদ বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান দেশের সর্বস্তরের মানুষ। রাত ১২টা ১ মিনিটে তোপধ্বনির মাধ্যমে শহীদদের প্রতি সালাম প্রদর্শন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ দল। এরপর পৌর মেয়র থেকে শুরু করে সর্বস্তরের মানুষ ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। প্রথম প্রহরে রাজশাহীর ভুবন মোহন পার্ক শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল। পরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সকল শ্রেণী পেশার মানুষ। খুলনায় রাত ১২টা ১ মিনিটে শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করেন বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। একইভাবে বিজয় দিবসের প্রথম প্রহরে সিলেট শহীদ মিনার বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। ফেনীর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ চত্বরে ৭১-এর বীর শহীদদের শ্রদ্ধা জানাতে করা হয় তোপধ্বনি।
বিজয় দিবসের প্রথম প্রহরে ময়মনসিংহের মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সহ সকল শ্রেণী পেশার মানুষ। সাবিহা নিপা, সময় সংবাদ। এদিকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণে গতকাল সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে কমিটির সদস্য হিসেবে জাতীয় পার্টির নেতা পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদও যোগ দেন। কমিটির সভাপতি ভূমিমন্ত্রী আমির হোসেন আমুর সভাপতিত্বে এতে শিল্পমন্ত্রী তোফায়েল আহমেদ, বস্ত্র ও পাট মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিক, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাশেদ খান মেনন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, রেলমন্ত্রী মুজিবুল হক, আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু অংশ নেন। বৈঠক শেষে মন্ত্রীরা এই ব্যাপারে কোনো কিছু জানাতে অস্বীকৃতি জানান। তবে বৈঠক শেষে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সাংবাদিকদের জানান এটি একটি নিয়মিত বৈঠক ছিল। সময় সংবাদে আরো থাকছে। পেঁয়াজের দাম বাড়ার কারণ অনুসন্ধানে মাঠে নেমেছে পুলিশ। ক্রেতার ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে বাজার মনিটরিং শুরু। এবারে মহান বিজয় দিবস নিয়ে সময়ের একটি বিশেষ রিপোর্ট। স্বাধীনতা অর্জনের ৪৩ বছরে বাংলাদেশ এগিয়েছে তার কাঙ্ক্ষিত লক্ষ্যেই। নানা সংকট এই পথে চলার প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, কিন্তু শেষ পর্যন্ত থামিয়ে দিতে পারেনি। তবে রাজনৈতিক স্থিতিশীলতার অভাব এখনো অন্তরায় হয়ে রয়েছে এদেশের অগ্রযাত্রায়, এমনটাই মনে করছেন বিশিষ্টজনেরা। দেখুন এহসান জুয়েলের রিপোর্ট। একটি পতাকার জন্য রক্তের স্রোতে ধুয়ে পবিত্র ৫৬,০০০ বর্গমাইল ভূমির জন্য যে যুদ্ধ, ১৯৭১-এর ১৬ ডিসেম্বর তার বিজয়ের দিন। ইতিহাসের পাতায় বাংলাদেশ নামের একটি দেশ, এটি স্বপ্নের জন্মের দিন। সংকট আর সম্ভাবনার বাংলাদেশ ৪২ বছরে পাড়ি দিয়েছে নানা চড়াই উতরাই। স্বৈরাচার মুক্ত গণতান্ত্রিক সংগ্রাম হয়েছে, প্রাকৃতিক বিপর্যয় এসেছে, মাথাপিছু আয়ও বেড়েছে। উজ্জ্বল আগামী স্বপ্নকে লালন করে তবু তার পথ চলা ক্লান্তিহীন। ৪৩ বছরের শুরুতে প্রত্যাশা আর প্রাপ্তির খেরো খাতায় ইতিবাচক দিকগুলোই খুঁজে পাচ্ছেন দেশের বিশিষ্টজনরা। তলাবিহীন ঝুড়ি না, কামিং 11 বলতে বা লাস্ট 11 যেটা, তার মধ্যে বাংলাদেশ পড়ে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, যত সমস্যা সংকটই থাক না কেন। গণতান্ত্রিক ব্যবস্থার ক্ষেত্রে আমরা প্রত্যেক মুহূর্তে আমরা ফল্টার করছি, আমরা ফাম্বল করছি, হোঁচট খাচ্ছি। গণতন্ত্র তো এখনো মুক্তি পায়নি। ইদানিং কালে ধর্মান্ধতা প্রচন্ড ভাবে মাথা চাড়া দিয়ে উঠেছে। জনগণের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে যে দেশের জন্ম, সেই প্রিয় দেশ তবু বারবার অভিষ্ট লক্ষ্য থেকে ছিটকে যাচ্ছে রাজনীতির নানা ভ্রান্তির কারণেই। অভিমত নাগরিক সমাজের। রাজনীতি নেই বাংলাদেশে, আছে ক্ষমতা নীতি। যখন রাজনীতিতে নীতি এবং আদর্শ থাকবে, তখন রাজনৈতিক স্থিতিশীলতাও থাকবে। তবে সেটা কবে অর্জন করব সেটা বলা মুশকিল। আজকে যে অনিশ্চয়তার মধ্য দিয়ে দিন কাটাচ্ছে, এবং এই অনিশ্চয়তা অনেকের মনে হতাশা সৃষ্টি করেছে। তবে দ্রোহ আর সংগ্রামে বারবার এদেশের সাধারণ মানুষ সঠিক পথ খুঁজে নেয়। তাই তাদের হাতেই আগামী দিনের আলোকবর্তিকা তুলে দিয়ে আশার জাল বুনেন সবাই। মুক্তিযুদ্ধ শেষ হয়েছিল, কিন্তু তারপর থেকে আজ অবধি চলমান মুক্তির যুদ্ধ। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। এদিকে মহান বিজয় দিবসকে কেন্দ্র করে রাজধানী জুড়ে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। গুরুত্বপূর্ণ স্থাপনা ও স্থানগুলোতে থাকবে বিশেষ নজরদারি। এছাড়া যে কোনো ধরনের নাশকতা এড়াতে নেওয়া হয়েছে আধুনিক প্রযুক্তির সহায়তা। মহান বিজয় দিবসকে বরণ করে নিতে প্রস্তুত গোটা জাতি। ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর এই দিনই জন্ম নেয় একটি নতুন দেশ, জন্ম হয় এক পতাকার। বরাবরের মতো এবারের বিজয় দিবসও উদযাপিত হবে নানা আয়োজন ও আনুষ্ঠানিকতায়। তবে এবারের বিজয় দিবস উদযাপিত হতে যাচ্ছে কিছুটা ভিন্ন পরিস্থিতিতে। মানবতা বিরোধী অপরাধী কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকরের প্রতিবাদে বিজয় দিবসের আগের দিন হরতাল ডেকেছে জামায়াত শিবির। রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় নাশকতাও করেছে তারা। তবে আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছেন তারা। এবারের প্রেক্ষিতে আমরা যে চ্যালেঞ্জগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা ওয়াকিবহাল এবং আমরা সচেতন রয়েছে। সে কারণে যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা দরকার সেগুলো আমরা ইতিমধ্যে গ্রহণ করেছি। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নগরবাসী সহায়তাও কামনা করেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার। গুটি কয়েক সন্ত্রাসী
এই দেশটাকে ডিস্টেবিলাইজ করতে পারে বলে আমরা মনে করি না, বিশ্বাস করি না। আর নাগরিকদের আতঙ্কগ্রস্ত হওয়ার কোনো কারণ নাই। আমরা অবশ্যই অপশক্তি এবং সন্ত্রাসীদেরকে এই নাগরিকদের সঙ্গে নিয়ে পরাজিত করব অনস ফর অল। যারা নিরাপত্তা প্রতিহুমকি সৃষ্টি করছে তাদের প্রত্যেককে আমরা চিহ্নিত করে একদম স্থায়ীভাবে নির্মূল করে দেবো। এদিকে বিজয় দিবসের আগের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আকাশে টহল দিয়েছে র্যাবের হেলিকপ্টার। পুলিশের পাশাপাশি রাজধানী জুড়ে বিপুল সংখ্যক র্যাব সদস্য মোতায়েন করা হবে বলেও জানান র্যাবের কর্মকর্তারা। ঢাকা শহরে 2500 র্যাব সদস্য থাকবে এবং ঢাকা শহরের বাইরে আরো 3500 র্যাব সদস্য, মোট 6000 র্যাব সদস্য সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালন করবে। দেশের যেসব গুরুত্বপূর্ণ স্থাপনা আছে সেই স্থাপনাগুলোর প্রতি আমাদের নজরদারি শুরু হয়েছে। ডগ স্কোয়াড থাকবে, বোম স্কোয়াড থাকবে। যে কোনো মূল্যে রাজধানী সহ সারা দেশের নিরাপত্তা স্বাভাবিক রাখতে র্যাব পুলিশ তৎপর রয়েছে বলেও জানান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। মহান বিজয় দিবসে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে শহীদদের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। সকালে প্রতিমন্ত্রী রাজারবাগ পুলিশ লাইনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিনি ৭১ মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে কিছু সময় দাঁড়িয়ে নীরবতা পালন করেন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় তার সঙ্গে ছিলেন। মুক্তিযুদ্ধের সময় যারা বিরোধিতা করেছিল তারা এখন চারদিকে নাশকতা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন ১৪ দলের নেতারা। সকালে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে তারা কথা বলেন। আজকের দিনে সমস্ত বাঙালি জাতিকে সে 1971-এর চেতনা নিয়ে আবার ঐক্যবদ্ধ হতে হবে, যারা দেশের এই স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে 71-এর মতো একটি পরিবেশ সৃষ্টি করে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে। সুতরাং আমি মনে করি যে এবারের এই বিজয় দিবস সেই আঙ্গিকে আমরা যথাযথ মর্যাদার সাথে সারা বাংলাদেশে পালন করছি। জামাত শিবির তারা যুদ্ধাপরাধী বিচারকে কেন্দ্র করে সারা দেশে চরমতম নাশকতামূলক কার্যকলাপ তারা চালিয়ে যাচ্ছে। এটি স্বাভাবিকভাবে উদ্বেগ এবং উৎকণ্ঠার কারণ। কিন্তু আমি মনে করি যে জনগণের যে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে যে ঐক্যবোধ গড়ে উঠেছিল সেই ঐক্যবোধের মধ্যে দিয়ে এটাকে প্রতিহত করা সম্ভব হবে। সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সভাপতি ও অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ দলমত নির্বিশেষে সবাইকে এক হয়ে জাতীয় সমস্যার সমাধানে কাজ করার আহ্বান জানিয়েছেন। যে লক্ষ্য নিয়ে আমরা 1971 সনে মুক্তিযুদ্ধ করেছিলাম, দেশের মানুষের জীবনে নিরাপত্তা দেব, মানুষের পেটে ভাত দেব, পরনে কাপড় দেব, দেশ এগিয়ে যাবে সম্মুখ পানে, সেই অঙ্গীকার পালনের জন্য গোটা জাতিকে এবং জাতীয় নেতৃবৃন্দকে দায়িত্ব নিয়ে এক টেবিলে বসে এই জাতীয় সমস্যার সমাধান করতে হবে। বিনা ভোটে 154 জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। এটা বাংলাদেশের জন্য অত্যন্ত কলঙ্কজনক অধ্যায়। আমরা আশা করি সরকার এই সত্যটি উপলব্ধি করে অনতিবিলম্বে এই নির্বাচন বাতিল করে সকলের সাথে আলাপ আলোচনার মাধ্যমে পদ্ধতি বের করে নতুন নির্বাচনের ব্যবস্থা করবেন। সোহরাওয়ার্দী উদ্যান বা রেসকোর্স ময়দানের সঙ্গে জড়িয়ে আছে বাঙালির স্বাধীনতার ইতিহাস। সেই ইতিহাস স্মরণে নির্মিত হচ্ছে স্বাধীনতা স্তম্ভ। কাচের তৈরি 150 ফুট উচ্চতার এই স্তম্ভ পরবর্তী প্রজন্মকে মনে করিয়ে দেবে পূর্বসূরীদের বিজয়গাথা। হয় স্বাধীনতার 1971 সালের 16 ডিসেম্বর এখানেই পাকিস্তানি সেনাবাহিনী আত্মসমর্পণ করে বীর মুক্তিযোদ্ধাদের কাছে। আর এই স্থানটিকে নতুন প্রজন্মের কাছে চিরস্মরণীয় করে রাখতে নেওয়া হয়েছে স্বাধীনতা স্তম্ভ প্রকল্প। এই প্রকল্প বাঙালির ইতিহাসে যোগ করেছে এক অনন্য মাত্রা। এই স্বাধীনতা স্তম্ভের আরেক নাম গ্লাস টাওয়ার। কাঁচের উপর কাঁচ বসিয়ে ইস্পাতের কাঠামোয় দাঁড়িয়ে আছে 150 ফুট উচ্চতার এই স্তম্ভ। শুধুমাত্র কাঁচের তৈরি এমন উচ্চতার স্থাপত্য নেই পৃথিবীর আর কোনো দেশে। দীপ্তিময় শিখা চিরন্তন স্বাধীনতার ইতিহাস সম্বলিত টেরাকোটা মুরালের পাশেই এই সুউচ্চ স্বাধীনতা স্তম্ভ দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে। এর দুজন স্থপতির একজন ব্যাখ্যা করলেন এর মর্মকথা। আমরা মনে করেছিলাম যে এই স্বাধীনতা আমরা বিশ্বের দ্বারে নিয়ে যাব। আমাদের যে স্বাধীনতাটা, এটার মেসেজটা, এটার যে কথাটা আমরা বিশ্বের দ্বারে নিয়ে যাব এবং এটাকে এই জন্য আমরা ইউনিভার্সাল রাখতে চেয়েছি। আমরা এমন কোনো কিছু করি না যেটা কিনা দেখে মনে হবে যে না শুধু বাংলাদেশের লোকজনই বুঝতে পারবে, এমন কিছু না, এটা সারা বিশ্বের লোক বুঝতে পারবে। চারপাশের জলাধার আর মাটির নিচের ঐতিহাসিক জাদুঘরের সাথেও রয়েছে এর সংযোগ। সেখান দিয়ে পানিটা পড়ছে, সেখান দিয়ে আবার আলো ঢুকছে। ওই রুমে আর আলো ঢোকার আর কোনো উপায় নেই। তো মানে সূর্যের আলোটা পানির মধ্যে দিয়ে পরিশোধিত হয়ে এবং নানা রকম প্রতিফলন ঘটাচ্ছে।
বাঙালির ইতিহাসে এক অনন্য স্থান এই রেসকোর্স ময়দান, বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান। এই ঐতিহাসিক স্থানটিকে চিরস্মরণীয় করে রাখতে 13 বছর আগে নেওয়া হয় এ প্রকল্প। বাঙালির গৌরবময় ইতিহাসকে সারা পৃথিবীর মানুষের কাছে তুলে ধরার এক অনন্য উদ্যোগ এ স্বাধীনতা স্তম্ভ। পারমিতা হিম, সময় সংবাদ, ঢাকা। 18 দলীয় জোটের ডাকাটানা অবরোধে পিকেটারদের ছোড়া ককটেলের আঘাতে মারা গেলেন আরও এক সিএনজি চালক। গত 1 ডিসেম্বর চট্টগ্রাম হাটহাজারীর মুহুরীহাটে এই হামলার শিকার হন আব্দুল আজিজ। টানা 16 দিন চিকিৎসাধীন থাকার পর আজ ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। চিকিৎসকরা জানিয়েছেন শ্বাসনালীর পাশাপাশি শরীরের 35 ভাগ পুড়ে গিয়েছিল তার। স্বজনরা বলছেন 1 ডিসেম্বর রাত 8:30টায় মুহুরীহাটে তার সিএনজিকে লক্ষ্য করে হঠাৎ করে ককটেল ছোড়ে দুর্বৃত্তরা। এ সময় সিএনজিটি উল্টে গেলে স্থানীয়রা আব্দুল আজিজকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক 3 দিন পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। এরপর টানা 13 দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। গ্যারেজের বাইরে গাড়ি ঠিক করতো, গ্যারেজ চালা হচ্ছে মিস্ত্রি হচ্ছে, তোর ব্যাটারি ঠিক নেই, ব্যাটারি বেলই যে 1 বছর নুমাইতো, 1 বছর নুমাইতে ব্যাটারি শেষ করতে গেই আবার বদলে আনি বেলাই বছর কমে যাবো যে আয় বেশি আমার তালা মারি দিয়ে যায়, বুম মারি দিয়ে যাবে। আমি যখন ওনাকে নিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে উনি আমার সাথে কথা বলতেছে। আমি জিজ্ঞেস করলাম যে ভিতরে কোনো রকম আঘাত হয়েছে কিনা। বলতে যে না, আঘাত হচ্ছে না আমার কোনো মতে। হরতালের সময় উনি এমনিতেই গাড়ি চালান না, আমি জানি যে উনি চালায় না, আমি না পুরো এলাকার লোক সবাই বলে যে উনি তো গাড়ি চালায় না, এইভাবে কেমন করে হলো উনি। নীলফামারীর রামগঞ্জ বাজারে জামাত শিবিরের হাতে 5 জন নিহতের পর আতঙ্কের জনপদে পরিণত হয়েছে এলাকা। ভয়ে জনমানব শূন্য হয়ে পড়েছে আশপাশের কয়েকটি গ্রাম। গত শনিবার বিকেলে ওই এলাকায় তাণ্ডব চালায় জামাত শিবিরের নেতাকর্মীরা। গতকাল চোখের জলে নিহত 5 তরুণকে চিরবিদায় জানানো হয়। শাকিল মাহমুদের ক্যামেরায় দেখুন রতন সরকারের রিপোর্ট। হাজারো মানুষের পদচারণায় একসময়ের মুখর জেলা সদরের সবচেয়ে বড় হাটটিতে এখন মৃত্যুপুরীর নীরবতা। ঘটনার 2 রাত পার হলেও বিরান এ জনপদে ছড়িয়ে ছিটিয়ে আছে সেদিনের তাণ্ডবের আলামত। নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেলেও চোখের সামনে 5 সহযোগীকে নির্মমভাবে খুন হতে দেখেছেন ছাত্রলীগের 2 নেতা। আমি যখন দেখতেছি যে আমার ভাইদের, আমার কলিগদের লাশ আমার হাতে পড়তেছে, এত খারাপ লাগছে। মানুষের মধ্যে বিভ্রান্তিকর সৃষ্টি করে জামাত শিবিররা একত্রিত করে পরিকল্পিতভাবে এটা একটি অ্যাটাক করে। 42তম বিজয় দিবস উদযাপনের মাত্র কয়েক ঘন্টা আগে জামাত শিবিরের হামলায় নিহত ছাত্রলীগ যুবলীগ নেতাকর্মীদের জানাজা হয়েছে জেলা শহরের স্বাধীনতা অম্লান স্মৃতিস্তম্ভের পাশে। পরে গ্রামে গ্রামে পৌঁছে দেওয়া হয় লাশ। আমার 2 ছেলে মারা গেছে, বড় 2 ছেলে মারা গেছে। আমাদের কবর থেকে আসবি, কাছে আসবি। এখন 2টা বড় সন্তান আমার না ডাকে আমার সন্তানের ঘর শহীদ হয়ে গেল। 71-এ গণহত্যা ও ধর্ষণের দায়ে কাদের মোল্লার ফাঁসির পর এলাকার সংখ্যালঘু 40টি পরিবারের বাড়িঘর জ্বালিয়ে দেয় জামাত শিবিরের নেতাকর্মীরা। শনিবার ক্ষতিগ্রস্তদের দেখে ফেরার পথে স্থানীয় সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের গাড়ি বহরে আবারও হামলা চালিয়ে 5 জনকে হত্যা করে তারা। আমি তো এদের কোনো দায়িত্ব নিতে পারলাম না, আমি তো এদের কোনো সাহায্যে আসলাম না, ওরা আমার জীবন দিয়ে আমার জীবনটা বাঁচিয়েছে। দেশ স্বাধীন হওয়ার 4 দশক পর একটি ঘটনায় নৃশংসভাবে খুন হওয়া এতগুলো লাশ এবারই প্রথম দেখল এই অঞ্চলের মানুষ। রতন সরকার, সময় সংবাদ, নীলফামারী। রাজনৈতিক হানাহানি ও সহিংসতা বন্ধের দাবিতে রাজপথে নেমে এসেছে ব্যবসায়ী সমাজ। পূর্ব ঘোষণা অনুযায়ী দেশ জুড়ে সাদা পতাকা হাতে মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন ব্যবসায়ীরা। গতকাল বেলা 11টায় রাজধানী সহ দেশের সব জেলায় চেম্বার অব কমার্স ও অ্যাসোসিয়েশন এবং দোকান মালিক সমিতি নিজ নিজ প্রতিষ্ঠানের সামনে সাদা পতাকা নিয়ে অবস্থান নেন। অনেক সংগঠন সাদা পতাকা হাতে মিছিল করে মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ের সামনে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেয়। টানা হরতাল অবরোধ সহ রাজনৈতিক সহিংসতার প্রতিবাদে এই কর্মসূচির ডাক দেয় এফবিসিসিআই। ব্যবসায়ীদের পক্ষ থেকে বলা হয়, সহিংস হরতাল অবরোধে স্থবির হয়ে পড়েছে দেশের ব্যবসা বাণিজ্য। সহিংসতা বন্ধ না হলে আগামীতে আরো কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। বিজয় দিবসের একদিন আগে গতকাল সারা দেশে জামাতের ডাকা সকাল সন্ধ্যা হরতালে লালমনিরহাট, জয়পুরহাট ও রাজশাহী সহ বিভিন্ন স্থানে জামাত শিবির নেতাকর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের
ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে 6 জন নিহত এবং আহত হয়েছেন শতাধিক। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল 7:30টার দিকে লালমনিরহাটের পাটগ্রামের সরের বাজার এলাকায় হরতালের সমর্থনে রাস্তায় নামে জামাত শিবিরের নেতাকর্মীরা। এতে বাধা দিলে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ পাল্টা গুলি ছোড়ে। সংঘর্ষে উপজেলা শিবির সভাপতি সহ আরও এক শিবির কর্মী নিহত হন। এই ঘটনার জের ধরে পরে উপজেলা যুবলীগের এক নেতা খুন হন। এদিকে সন্ধ্যায় জয়পুরহাট শহরের হাটিগাড়া এলাকায় জামাত শিবির কর্মীদের সঙ্গে র্যাব, পুলিশ ও বিজিবির সংঘর্ষে 3 জন নিহত এবং কমপক্ষে 20 জন গুলিবিদ্ধ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে 144 ধারা জারি করে প্রশাসন। এদিকে সকাল 7টার দিকে হরতালে সমর্থকরা রাজশাহীর বিনোদপুর বাজারে মিছিল বের করার চেষ্টা করলে পুলিশও তাতে বাধা দেয়। এ সময় শিবির কর্মীরা পুলিশকে লক্ষ্য করে বেশ কয়েকটি ককটেল ছোড়ে, পুলিশও পাল্টা রাবার বুলেট ও টিয়ার শেল ছোড়ে। এছাড়া সিলেট, চট্টগ্রাম, সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ, চাঁদপুর, বগুড়া ও ঠাকুরগাঁও সহ দেশের বিভিন্ন স্থানে হরতালের সমর্থনে জামাত শিবিরের মিছিল, সড়ক অবরোধ ও যানবাহন ভাঙচুরের খবর পাওয়া গেছে। এদিকে রাজধানীতে হরতাল বিরোধী মিছিল সমাবেশ করেছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো। গতকাল সকাল থেকে হরতাল বিরোধী মিছিল নিয়ে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয়ে আসে। সমাবেশ ও মানববন্ধন থেকে হরতাল বিরোধী স্লোগান দেয় তারা। এ সময় বক্তারা বলেন, যারা স্বাধীনতায় বিশ্বাস করে না তারাই হরতাল ডেকে দেশে নাশকতা সৃষ্টি করছে। চীন ও পাকিস্তান থেকে পর্যাপ্ত আমদানি সত্ত্বেও মধ্যস্বত্বভোগীদের অপতৎপরতা ও মজুরদারির কারণে পেঁয়াজের দাম বাড়ছে বলে ধারণা করছে পুলিশ। এ ব্যাপারে অনুসন্ধানও শুরু করেছেন তারা। এদিকে পেঁয়াজের দাম সাধারণ ক্রেতার ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে বাজার মনিটরিং শুরু করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। বিস্তারিত দেখুন কমলদের রিপোর্টে। চট্টগ্রাম সহ তার আশপাশের জেলাগুলোতে প্রতিদিন 20 থেকে 30 মেট্রিক টন পেঁয়াজের চাহিদা রয়েছে। মূলত দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে এই পেঁয়াজ ভারত থেকে আমদানি করা হয়। রাজনৈতিক অস্থিরতার কারণে ভারতের পেঁয়াজ আসতে সমস্যা হলেও পাকিস্তান এবং চীন থেকে যথানিয়মে পেঁয়াজ আসছে। নভেম্বর মাস বা অক্টোবর মাসে যে পরিমাণ পেঁয়াজ স্বাভাবিকভাবে আমদানি হয় প্রায় 2200 থেকে 2500 মেট্রিক টনের মতো নর্মালি সেই পেঁয়াজটাই আসছে। তাহলে এরকম হবে কেন? তো এই কারণে আমরা ধারণা করতেছি হয়তো কোনো দুর্বৃত্ত চক্র এর মধ্যে ঢুকে পড়েছে কিনা, কোথাও আটকিয়ে রাখছে কিনা। তবে পুলিশের এই তথ্য মানছে না পেঁয়াজ ব্যবসায়ীরা, অথচ প্রতিদিন এই পেঁয়াজের বাজার ওঠানামা করছে। এখানে পেঁয়াজ কোনো গুদামজাত হয় না। আপনি দেখতেছেন আমার ঘরে এখানে শীতের মধ্যে কতগুলো ফ্যান চলতেছে, পেঁয়াজের একটা পরিচর্যা আছে। কমিউনিকেশন খুব খারাপ। একটা গাড়ি ভাড়া ছিল 32,000 টাকা, বর্তমানে ভাড়া হয়েছে 1,80,000 টাকা। এগুলো তো মালের উপরে কষ্ট হয়। বাজারে যখন জিনিস শর্ট থাকে, যে কোনো জিনিসের দাম স্কাই রকেট হয়, বুঝছেন। তারপর আপনার গাড়ির সরকার ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা করে দিই, কালকে দেখবেন পেঁয়াজের দাম পড়ে গেছে। এই অবস্থায় বাজার তদারকি শুরু করেছে জেলা প্রশাসন। সুযোগ সন্ধানী ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দিয়েছে এই সুযোগে। এর জন্যই আমরা যাতে এই দামটা না বাড়াতে পারে সেজন্য আমাদের এই মনিটরিং এবং পরিদর্শন বা কার্যকর ব্যবস্থা নেওয়া। দেশের সর্ববৃহৎ পাইকারি বাজার খাতুনগঞ্জের ব্যবসায়ীদের দাবি, পেঁয়াজ রপ্তানিকারক দেশ ভারত, পাকিস্তান, মিয়ানমার এবং চীনে বর্তমানে পেঁয়াজের দাম কম। তবে বাজারে পর্যাপ্ত পেঁয়াজ না থাকায় আমদানিকারকদের কাছ থেকে বেশি দামে পেঁয়াজ কিনতে হচ্ছে। আর অধিকাংশ আমদানিকারকের অবস্থান দেশের স্থলবন্দর এলাকায়। কমল দেব, সময় সংবাদ, চট্টগ্রাম। দর্শক, আগে জানিয়েছি সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। এই মুহূর্তে সেখানকার খবর জানবো আমরা। আমাদের রিপোর্টার সঞ্জীব রায় আছে সেখানে, চলে যাচ্ছি তার কাছে সরাসরি। সঞ্জীব, মানুষের যে উপস্থিতি, সেই উপস্থিতি কিন্তু ক্রমেই বেড়েছে এবং বেলা বাড়ার সাথে সাথে রাজনৈতিক নেতৃবৃন্দ এবং রাজনৈতিক দল বা সংগঠনগুলোর পাশাপাশি কিন্তু সাধারণ মানুষের যে উপস্থিতি সেটি কিন্তু এখনো বেড়েই চলেছে। এবং আমরা কথা বলেছি সব শ্রেণী পেশার মানুষের সঙ্গে, সকলেই কিন্তু জানিয়েছেন একদিকে যেমন একজন যুদ্ধাপরাধীর ফাঁসির রায় কার্যকর হওয়ার আনন্দ, অন্যদিকে সারা দেশে যে সংঘাত এবং সহিংসতা ছড়িয়ে পড়েছে তারও তীব্র প্রতিবাদ মানুষের কণ্ঠে উঠে এসেছে। এবং আজকের এই বিজয় দিবসে সবকিছু ছাপিয়ে মানুষ সকলেই এক কণ্ঠে সুর মিলিয়ে বলেছে যে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে এগিয়ে নিতে সকলের মধ্যে ঐক্য গড়ে তোলা দরকার। অন্যদিকে রাজনৈতিক নেতৃবৃন্দ কিন্তু এখন পর্যন্ত আমরা কথা বলে তাদের সঙ্গে যেমনটি জেনেছি যে রাজনৈতিক সংকট মোকাবেলায় রাজনৈতিক ঐক্য অনেকেই মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির দুটি অবস্থান অবস্থান একজন যুদ্ধ বরং যে বাহিনী
মতো করেছেন এবং তাদের দোষ একইভাবে আজ সহিংসতা ঘটিয়ে ভুলুণ্ঠিত এর বিরুদ্ধে তারা অবস্থান যেমন তো মুক্তি যে হানাদার কিশোর এই পরিস্থিতিতে যারা এই সৌধে আজ বিজয় দিবসে শহীদদের জানাতে তারাও কিন্তু বলছে যে কাদের মধ্যে ফাঁসি হয়েছে তারা সেই জেনেছে, তারা বলছে যে অপরাধী এখনো দেশে বেঁচে রয়েছে তাদের যেন হয় ঠিক কাদের মোল্লার যে ফাঁসি হয়েছে নারীরা হয় দিকে রয়েছে সঞ্জীব, আপনাকে ধন্যবাদ। দর্শক, সাভারের জাতীয় স্মৃতিসৌধে সেখানে সকাল থেকে আমরা জানি প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং বিরোধী দলীয় নেত্রী তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন এবং ঠিক তার পরপরই এখনো পর্যন্ত কিন্তু আজকে সারাদিনই সেখানে ফুল এলো শ্রদ্ধা জানাবেন সাভারের স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি। আমরা সেরকম খবর জানছিলাম আমরা আমাদের রিপোর্টার সঞ্জীব রায়ের কাছ থেকে। আমরা আমাদের পরের খবরে চলে যাব। কাদের মোল্লার ফাঁসির মধ্য দিয়ে যুদ্ধাপরাধীদের বিচার এক ধাপ এগিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। বিজয় দিবসে ধানমন্ডির ৩২ নম্বরে দলের পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর তিনি এই কথা বলেন। আমরা আশা করি এই বিজয় দিবসে আমরা এইটুকু আমরা আশ্বস্ত করতে পারি, আমরা যে শপথ নিয়ে যুদ্ধাপরাধীর বিচার কাজ শুরু করেছি, আমরা সকল বাধা বিপত্তি উপেক্ষা করেও সকল যুদ্ধাপরাধীদের বিচার কাজ শেষ করে এবং তাদের রায় কার্যকর করে আমরা বাঙালি জাতিকে কলঙ্ক মুক্তি করবো ইনশাআল্লাহ। আমরা আশা করি যে আলোচনার মধ্যেই আমরা সংবিধানের মধ্যে থেকেই একটা সমঝোতার পথ খুঁজে বের করতে সক্ষম হব। বৈঠক তো চলমান প্রক্রিয়া, বৈঠক হচ্ছে, বৈঠক চলবে। ধন্যবাদ। রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় প্যারেড গ্রাউন্ডে এখন চলছে বিশ্বের সবচেয়ে বড় মানব পতাকা তৈরির প্রস্তুতি। সেখানে আছেন আমাদের রিপোর্টার তানিন মেহেদি। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তানিন, আমরা জানি যে আনুষ্ঠানিকভাবে এটি কিন্তু গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসেও ওঠার তালিকায় থাকার একটা সম্ভাবনা আছে। আমরা 12টায় জানি এটি শুরু হবে। এখন কি অবস্থা, আপনি কি দেখছেন সেখানে? মনির, আপনি যেমনটা বলছিলেন যে বিশ্বের বড় যে মানব তৈরির যে প্রস্তুতি, সেটা কিন্তু এই মুহূর্তে শেরেবাংলা নগরের জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেই প্রস্তুতি চলছে। অনুষ্ঠান কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে ঠিক দুপুর 12টা থেকে 12:30 পর্যন্ত এই মূল অনুষ্ঠানটি হবে। কিন্তু সেই মূল অনুষ্ঠানটি শুরু করার আগেই আজকে সকাল থেকে কিন্তু শেরেবাংলা নগরের যে জাতীয় প্যারেড ময়দান, সেই প্যারেড ময়দান কিন্তু এক ভিন্ন সাজে সেজেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে শেরেবাংলা নগরের যে প্যারেড ময়দান রয়েছে, সেই প্যারেড ময়দানে যে মানব পতাকা তৈরির যে প্রাথমিক প্রস্তুতি, সেই প্রস্তুতির অংশ হিসেবে সেনাবাহিনীর যে সদস্যরা রয়েছেন, সেনাবাহিনীর সদস্যরা এখানে উপস্থিত আছেন। সেনাবাহিনীর সদস্যদের পাশাপাশি ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এখানে এসেছেন এবং অনুষ্ঠান আয়োজক কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে আজকে এই সবচেয়ে বড় যে মানব পতাকা তৈরির যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে প্রায় 30,000 মানুষের অংশগ্রহণ করার চেষ্টা তারা করছেন এবং সেটা করতে পারলে গিনেস বুক অফ ওয়ার্ল্ডের যেটা কথা রয়েছে, সেই গিনেস বুক অফ ওয়ার্ল্ডের বাংলাদেশের নাম উঠে যাবে বলে তারা বলছেন আমাদেরকে। আর এখন পর্যন্ত কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী এই আজকের যে শেরেবাংলা নগরের যে প্যারেড ময়দান রয়েছে, সেই প্যারেড ময়দানে প্রায় 25,000 মানুষ এখানে উপস্থিত হয়েছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। জানিয়ে রাখছি যে সশস্ত্র বাহিনীর প্রায় 8,000 সদস্য এই মানব পতাকা তৈরির যে অনুষ্ঠান রয়েছে, সেই অনুষ্ঠানে অংশ নিয়েছেন। আর এর বাইরে ঢাকার যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সেই শিক্ষা প্রতিষ্ঠান প্রায় 64টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা 8ম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যেসব শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু শেরেবাংলা নগরের এই যে প্যারেড ময়দান রয়েছে, সেই প্যারেড ময়দানের মানব পতাকা তৈরির অনুষ্ঠানে যোগ দিয়েছেন। জানিয়ে রাখছি এই যে প্যারেড ময়দানের মাঠ রয়েছে, সেই মাঠের বাইরের যে রাস্তাটি রয়েছে শেরেবাংলা নগর এবং আগারগাঁও যে রাস্তাটি, সেই রাস্তায় কিন্তু এই মুহূর্তে অসংখ্য মানুষ তারা অপেক্ষা করছেন এই যে কাঙ্ক্ষিত অনুষ্ঠানটি উপভোগ করার জন্য। তারা অপেক্ষা করছেন কখন এই প্যারেড ময়দানে তারা ঢুকতে পারবেন এবং বিশ্বের একটি রেকর্ডের অংশ তারা হতে পারবেন। এই মুহূর্তে কিন্তু সেই মানব পতাকা তৈরির প্রস্তুতি চলছে এবং আমার পেছনে যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে একটি মঞ্চ রয়েছে, সেই মঞ্চে কিন্তু দেশাত্মবোধক গান এবং বিভিন্ন ধরনের গান পরিবেশন করা হচ্ছে। তবে আয়োজকরা আশা করছেন যে ঠিক সঠিক সময়ে কিন্তু তাদের যে সেই মহাপ্রস্তুতি রয়েছে, সেই প্রস্তুতি তারা সেরে ফেলতে পারবেন। তো এই ছিল মোটামুটি এখনকার মতো সর্বশেষ পতাকা অনুষ্ঠান শুরু হওয়ার সঙ্গে সঙ্গে দর্শক আমরা আপনাদের সঙ্গে যোগ দিব। মনির, তানিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য এবং বিশ্বের সবচেয়ে বড় মানব পতাকা তৈরির প্রস্তুতির খবরাখবর জানানোর জন্য। দর্শক, শেরেবাংলা নগর প্যারেড স্কোয়ার থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছিলেন তানিন মেহেদি।
এক বছর আগে যুক্তরাষ্ট্র প্রবাসী শিশিরের সাথে দীর্ঘদিনের প্রেমের সম্পর্কটা নাটকীয়ভাবে পরিণয় ঘটিয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এবার জাঁকজমকভাবেই বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করেছেন এই দম্পতি। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সাকিবের সেই অনুষ্ঠানের কিছু দৃশ্য এবার দেখে আসি চলুন। বিয়ে জীবনের সবচেয়ে মধুর শব্দ। 2 অক্ষরের এই শব্দটি মানুষের জীবনে আনে আমূল পরিবর্তন। গেল বছর 12-12-12 মতো অবিস্মরণীয় একটি দিনে দীর্ঘদিনের প্রণয়কে বাস্তবে রূপ দিয়েছিলেন দেশের ক্রিকেটের নক্ষত্র সাকিব আল হাসান। ভালোবাসার মানুষ উম্মে আহমেদ শিশিরের সাথে তখন অনেকটা সাদামাটা ভাবেই সেরেছিলেন বিয়ের আনুষ্ঠানিকতা। বিয়ের 1 বছর পর এবার ঢাকঢোল পিটিয়ে জমকালো আয়োজনে সারলেন আনুষ্ঠানিকতা। সাকিবের বিবাহোত্তর সংবর্ধনাকে ঘিরে সাজ রব ছিল পুরো চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র জুড়ে। বাহারি রঙের বর্ণিল সব ফুলে তৈরি করা হয় ভিন্ন আবহের। সন্ধ্যা 7টার কিছু আগে থেকেই আসতে শুরু করেন আমন্ত্রিত অতিথিরা। বর সাকিব আগেভাগেই এসে পড়লেও তখনও সবার আগ্রহের পুরোটা জুড়েই ছিল কনে শিশিরের জন্য অপেক্ষা। 7টার কিছু পরে লাল লেহেঙ্গায় অপরূপ সাজে এসে পৌঁছান শিশির। পুরো সম্মেলন কেন্দ্র জুড়ে তৈরি হয় ভিন্ন আবহের। সাকিবের এমন জমকালো আয়োজনে ছিলেন তার সতীর্থ ক্রিকেটাররা। বন্ধুর এমন আনন্দঘন মুহূর্তে সবার সরব উপস্থিতি অনুষ্ঠানে বাড়িয়েছিল ভিন্ন মাত্রা। ছিলেন টেলিভিশন জগতের জনপ্রিয় তারকারা, এমনকি বিশ্বসেরা অলরাউন্ডারের বিয়ের ক্ষণে শুভেচ্ছা জানাতে ছুটে আসেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত। জীবনের এমন আনন্দক্ষণে সাকিব শিশিরও সবার কাছে দোয়া চাইলেন। ইনশাল্লাহ ভালো চলবে, আশা করি সবাই দোয়া করবেন। আল্লাহর কাছে আমরা এটা চাই যে ভালোভাবে চলবে। আর লাস্ট 1 বছর খুবই ভালো কাটছে আমাদের। আমার কাছে মনে হয় খুবই ভালো। আমার কাছে মনে হয় আমি যতদিন ধরে বোঝা শিখছি তার ভেতরে সবচেয়ে বেস্ট 1 বছর কাটছে আমার। দোয়া করবেন সবাই, এটাই চাই। মাঠের ক্রিকেটের মতো জীবনের চলার পথও যেন হয় এমন আনন্দের। সাকিব শিশিরের জন্য এমন শুভকামনা ছিল সবার মাঝেই। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। 31 বার তোপধ্বনির মধ্য দিয়ে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু। জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার শ্রদ্ধা। স্বাধীনতার 43 বছরে বাংলাদেশ এগিয়েছে কাঙ্ক্ষিত লক্ষ্যেই, তবে রাজনৈতিক স্থিতিশীলতার অভাব অগ্রযাত্রার অন্তরায়, মন্তব্য বিশিষ্টজনদের। এবার অবরোধে চট্টগ্রামের হাটহাজারীতে পিকেটারদের ছোড়া ককটেলে আহত হওয়ার 16 দিন পর মারা গেলেন এক সিএনজি চালক। এবং জামাত শিবিরের হাতে নৃশংসভাবে 5 জন নিহতের পর আতঙ্কের জনপদ এখন নীলফামারী। ভয়ে জনমানবশূন্য হয়ে পড়েছে কয়েকটি গ্রাম। এই ছিল এখনকার মতো। যে কোনো জায়গা থেকে যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গেই থাকুন সময়ের।